দুটি বিষয়ে একটু কথা বলতে চাই। একটি হচ্ছে আপনাকে আমি প্রশ্ন রেখেছিলাম এর আগেই, সেই বিষয়টা আমি একটু শুনতে চাইছি যে এনসিপির একজন নেতার যে মন্তব্য, সেই মন্তব্য আমি এটা আমার আপনি নিশ্চয়ই শুনেছেন, এটা অনেকেই শুনছে। তিনি যেভাবে কথা বলেছেন, তিনি কোট আনকোট তিনি বলছেন তারেকের ওই সময় মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা নিশ্চয়তা দিতে পারছি না, সেবার হয়তো ডিজিএফআই করেছিল, এবার আমরা করতে পারি। এরকম একটি মন্তব্য একজন রাজনৈতিক নেতা, এটা কি আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশনের আওতাধীন বলে মনে হয়? আপনি তো আইন নিয়ে কাজ করছেন, এ ধরনের এটাকে তো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি ভিকটিম ছিলেন। ওনাকে মেরুদণ্ড ভাঙা হয়েছে কেন? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা দেখেছি উনি দেশ ছেড়েছেন, নিজের মাকে দেখতে পারেন নাই, নিজের ভাই মারা গিয়েছেন, নিজের ভাইয়ের লাশটা পর্যন্ত দেখতে পারেন নাই, ওনার মাকে দীর্ঘদিন উনি দেখতে পারেন না, উনি ভিকটিম ছিলেন। এখন কেউ যদি ওনাকে এই ভিকটিমটাকে সাজিয়ে কেউ যদি এখন এটাকে নিয়ে রঙ্গ করে বা এটা নিয়ে কোনো ব্যঙ্গাত্ব করে, তা আমি মনে করি এটা সম্পূর্ণ এটা মানে কোনো ইথিক্সের পর্যায়ে পড়বে না। কোনো ইথিক্সের পর্যায়ে পড়ে না। মজলুম যখন যারা মজলুম ছিল, আজকে দেখেন বিএনপি জামাতের এত জনপ্রিয়তা কেন? জনপ্রিয়তা এই জন্য হয়েছে কারণ তারা মজলুম ছিল। আর বাংলাদেশের মানুষ কিন্তু মজলুমদেরকে পছন্দ করে, যারা জুলুমের শিকার হয়ে থাকে। সুতরাং এই 17-18 বছর কিন্তু এই দুটি দল মজলুমের শিকার হয়েছে। একটা জামাতের বড় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে শুধুমাত্র প্রতিহিংসার কারণে। বিএনপির কি বলে জিয়াউর রহমান সাহেবের যে বাড়ি ছিল, যে বাড়ি উনি প্রেসিডেন্ট হওয়ার পর এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে যে বাড়িটাতে উনি ওন করেন, সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। এটা আমরা দেখেছি, প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি। সুতরাং সেটাকে যদি কেউ এখন ব্যঙ্গাত্ব করে, আমি মনে করি এটা রাজনৈতিক মানে এটা 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 সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানে আমাদের রাজনীতিটা যে একটা ভয়ঙ্কর ডিসকারেজ করার জন্য কি করণীয়? না, এটা কোনো সুযোগ নেই। এবং এটা যদি কেউ, আমি জানি না কে করেছে, কিন্তু কে বলেছে, যদি বলে থাকে তাহলে তার শাস্তির আওতায় আসা উচিত। কেউ যদি বলে থাকে এমন জঘন্য কথা যদি কেউ বলে থাকে, কারণ এর আগে একবার জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সবাই জানে। এটাকে জুডিশিয়াল মিসক্যারেজ অফ জাস্টিস বলেছে, বিচারের নামে সবচেয়ে অবিচার। কেউ যদি বলে যে তাদেরকে হত্যা করে ভালো করেছে, অন্যদেরকে আমরা হত্যা করব, এটা যেমন জঘন্য কথা হবে, সেম কথাটা জঘন্য কথা হবে। কারণ এই দুইটা দল, আমি কেউ যদি বলে এই ভয়ঙ্কর কথা যদি বলে থাকে, আমি তো আপনার থেকে শুনেছি, আমি বললাম যদি ভয়ঙ্কর কথা যদি বলে থাকে, শাস্তির আওতায় আসা উচিত। এই জঘন্য কথা বলে কি শাস্তি, এটাকে আমি বলে দিব কি শাস্তির আওতায় না, কি শাস্তির আওতায় আসে আইনের আলোকে, যেটা যদি অপরাধ হয় সেই অপরাধে তাকে শাস্তির আওতায় আসতে হবে যদি সুযোগ পাই। হ্যাঁ বলেন রাশেদ। দেখেন, প্রথমত জামাতি ইসলামকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তাদের অন্যান্য নেতারা যে ভাষায় যেভাবে মন্তব্য করেছিল, ভারতের এক্সটেনশন, এছাড়া সংস্কার বিরোধী, জনগণের সাথে ধোঁকাবাজি করছে, ভণ্ডামি করছে, প্রতারণা করছে, জামাত ইসলামকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে। ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে নাহিদ ইসলামরা যাবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলন নামক যে দলটি আছে, অ্যাডভোকেট হাসনাত কায়ুম সাহেব, তিনি ওই দলের সভাপতি, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে এনসিপিও জানে না। এনসিপি জাতির আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, এই ধরনের কথা তিনি বলেছেন। কেন বলেছেন? দেখেন, এনসিপি তারা শুরুতে বিএনপি জোটে যেতে চেয়েছিল, বিএনপির কাছ থেকে বেশি আসন ভাগিয়ে নেওয়ার জন্য তারা জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো। যে সময় বিএনপি বলল যে আমরা 4টা আসনের বেশি দিতে পারছি না, কারণ আগেই আমরা আমাদের প্রার্থীদেরকে ঘোষণা করে ফেলিয়েছি, এখন যদি তাদেরকে উঠাতে চায় তারা অনেকে উঠতে চাইবে না, তোমরা যদি আরও আগে বলতা যে জোটে আসবা, সেক্ষেত্রে এটা সমন্বয় করা সহজ হতো। তখন তারা কি করলো? তখন তারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো এবং জামাতের পক্ষে বক্তব্য দিল, জামাতের জোটে গেল। এই জন্য আমি বলছি, জামাতের জোটে গিয়ে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। দেখেন, তরুণদের কাছ থেকে আমরা এই ধরনের রাজনীতি কখনোই প্রত্যাশা করি না। তরুণরা বাংলাদেশে ভালো করুক, এইটাই আমরা চাই। কিন্তু আপনি বললেন জামাত ইসলাম এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল। পরবর্তীতে আপনি সেই জোটে চলে গেলেন, তাদের কাছ থেকে আসন ভাগ নিয়ে আপনি নির্বাচন করলেন। তাহলে আমি কি বলবো? এনসিপি বর্তমান বাংলাদেশে, যেহেতু তারা নিজেরাই বলেছিল এনসিপি তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি, কারণ আপনি যে দল হুমকি সেই দলের সাথে হাত মিলিয়েছেন। চুরি করা আর
চোরকে সমর্থন করা একই কথা। তো এনসিপি তো তাই করছে। তাহলে নতুন রাজনীতি আমরা কোথায় পেলাম? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একটি বক্তব্য দিয়েছিলাম, গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। তিনি সাংবাদিকদের সামনে যেভাবে কথা বলার আগে ফ্যাল করেন, হা করে এদিক তাকান ওদিক তাকান, আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বাচ্চা হইতে পারে না। কোনো মানুষের বাচ্চা তারেক রহমানকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। তিনি একজন আইনজীবী, আমি তাকে ধন্যবাদ জানাই। মত পার্থক্য থাকতে পারে, তারপরেও তিনি বলেছেন যে ব্যক্তি এই ধরনের আচরণ করেছে, বক্তব্য দিয়েছে, তার শাস্তি হওয়া উচিত। আমি তার কাছে জানতে চেয়েছিলাম কি শাস্তি হতে পারে, তিনি বলেন নাই। দেখেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি একের পর এক যে ভাষায় কথা বলছে, তিনি টার্গেট করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণীকে, তিনি টার্গেট করেছেন জাইমা রহমানকে নিয়ে। তার একটা বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, তিনি বলেছেন যে বউকে দিয়েছে হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবল খেলায়, আর নিজে বৃষ্টি বিলাস করছে। কত বড় বেয়াদব! ওর মতন বেয়াদব বাংলাদেশের ইতিহাসে আমি দেখি নাই। দেখেন, আমি যেটা বলবো, রাস্তা দিয়ে যে সময় শুয়োরের বাচ্চা হেঁটে যায় না, এদেরকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, আপনি ভুল দেখবেন। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। আমি কিন্তু এটা একটা পশুর সাথে তুলনা করলাম, মানে এটাকে গালি হিসেবে নিয়েন না। মানে শুয়োরের বাচ্চা, এটা তো একটা পশু প্রাণী। আমি বলছি, আজকে বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষের বাচ্চার মতন আচরণ করছে না। আমি এই ভিডিও, তার যে ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে, আমি এনসিপির একজন নারী নেত্রীকে আমি পাঠালাম, পাঠিয়ে জিজ্ঞেস করলাম, এইটাই তোমাদের রাজনীতি? এইটাই তোমরা চাও? এইটাই কি পরিবর্তন? এইটাই সংস্কার? আজকে ধান্দাবাজি আমরা দেখি নাই? তারা 18 মাসে কি করেছে? 18 মাসে সেই মানে বন্দর মাসুদ নাম কেন হয়েছিল? গণ অভ্যুত্থানের নায়ক মাসুদ কেন নাম হলো বন্দর মাসুদ? দুঃখ লাগে। কেন থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনতে গেল? বলেন, এইটা কি রাজনীতি? আমরা এইটা চেয়েছিলাম? নাহিদ ইসলামের কাছ থেকে কি এইটাই প্রত্যাশা করেছিলাম? যাদেরকে আপনি বললেন স্বাধীনতা বিরোধী শক্তি, 71 দায় নিবেন না, সেখানে চলে গেলেন কেন? নেপালে ক্ষমতায় গেল, এদেশের মানুষ কেন ছাত্র সংসদ নির্বাচনে আপনাদেরকে বয়কট করলো? কেন শিবিরকে ভোট দিল? ঠিক আছে, তার মানে মানুষ মনে করেছিল যে আপনারা খারাপ হয়ে গেছেন, আপনারা সুযোগটা পেয়েছিলেন। একটু শেষ করি। তারেক রহমান বাংলাদেশের মানুষের আবেগ ভালোবাসার জায়গায় রয়েছে। তিনি দেশকে পরিবর্তন করার জন্য যেভাবে কথা বলছেন, তিনি 9টা থেকে অফিস করছেন, তিনি দেখবেন যে জেমে চড়ে মানুষের সাথে যাচ্ছেন, তার তো নিরাপত্তাহীনতা আছে। তিনিও বললেন, ওই সময় তার মেরুদণ্ড ভেঙে যায়। তুমি নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমাকে তো কখনো গ্রেফতার করেছে আমরা দেখি নাই। আজকে তুমি বিপ্লবী হয়েছো, যে সময় মানে এত বড়ই বিপ্লবী হয়েছে। 2টা ঘটনা বলে শেষ করবো, শোনেন। তিনি কক্সবাজার গিয়েছিলেন না? কক্সবাজার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি শামীম ওসমানের সাথে তুলনা করে তিনি গডফাদার বলেছিলেন। ওই সময় আবার তিনি ওই মানে যাকে গডফাদার বলছেন সালাউদ্দিন আহমেদ, তার সহযোগিতায় তিনি ঢাকায় ফিরেছিলেন। এত বড় সাহসী, তুমি তাকে গালি দিলা, আবার তার সহযোগিতায় তুমি ঢাকায় ফিরলা। আরেকটা ঘটনা ঘটেছিল, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দিয়েছিল। কত বড় বেয়াদব! দেখেন, ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর্যন্ত ছাড়ে নাই। মানে ওর ইচ্ছাটা কি? ওর ইচ্ছাটা ও উল্টা পাল্টা বলবে, ওই সময় চাঁদপুরে যাবে পরের দিন এই বক্তব্য দেওয়ার পরে। সেই সময় জনাব সালাউদ্দিন আহমেদকে আপনার সেহরির সময় ফোন দিয়ে তার কাছ থেকে সহযোগিতা নিয়ে এরপরে চাঁদপুরে গিয়েছে। আজকে এত বড় বিপ্লবী, কিন্তু মানে আজকে মানে মিডিয়া পাইলে পাগল হয়ে যায়, যা তা বলে, গালিগালাজ করে, অন্য সময় পরে ফোন দেয় বিএনপি নেতাদেরকে, ভাই আমাকে একটু চেক করেন।